আমাদের স্কুলে ভূত আছে। এটা এমন একটা স্কুল যেখানে নিয়মকানুন চরম করা। যদি কোনো ছাত্র প্রেম করে বা মেয়েদের স্কার্ট যদি একটু বেশি ছোট হয়, তাহলে ঠিক রাত 11টায় তাকে স্কুল অফিসে ডেকে পাঠানো হয়, যে অফিসটার আসলে কোনো অস্তিত্বই নেই। আর এরপর সেই ছাত্র বা ছাত্রী চিরকালের জন্য গায়েব হয়ে যায়, আর স্কুলের দেয়ালে ভেসে ওঠে মানুষের মতো দেখতে একটা কালো ছায়া। কিন্তু কেন কেন এমনটা হয়, চলুন সবটা জেনে নেওয়া যায়। গল্পটা শুরু হয় হংকংয়ের নালানমুড হাই স্কুল থেকে। স্কুলে নতুন একজন ডিসিপ্লিন ইনচার্জ জয়েন করে, যার নাম রুয়ান সিং। এই মহিলা ভূতের চেয়েও ভয়ঙ্কর। সে এসেই স্কুলে অদ্ভুত সব কড়া নিয়ম চালু করে। প্রথম নিয়মই হলো স্কুলে প্রেম করা যাবে না। কেউ যদি এই নিয়ম ভাঙে, তাকে সোজা স্কুল অফিসে ডেকে পাঠানো হয়। কিন্তু ভয়ের ব্যাপার হলো, সেখানে যাওয়ার পর ছাত্রদের কি শাস্তি দেওয়া হয় সেটা কেউ জানে না। স্কুলের প্রিন্সিপালও এসব দেখেও না দেখার ভান করেন, কারণ প্রিন্সিপালের সাথে এই সিং-এর গোপন সম্পর্ক ছিল। একদিন রাতে তারা দুজনে অফিসের ভেতরে একটু ঘনিষ্ঠ অবস্থায় ছিল, আর ঠিক তখনই প্রিন্সিপালের বউ সেখানে চলে আসে। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে দেখে কোনো স্ত্রী কি আর মাথা ঠিক রাখতে পারে? রাগে দুঃখে সে সোজা 1 গ্যালন পেট্রোল নিয়ে আসে আর অফিসে আগুন ধরিয়ে দেয়। প্রিন্সিপাল তার বউকে দরজায় আটকাতে দেখে দৌড়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রিন্সিপালের বউ চিৎকার করে বলে, নিজেদের চরিত্র ঠিক নেই আর ছাত্রদের নীতিবাক্য শেখাতে আসো। আগুনের লেলিহান শিখায় পুরো অফিস পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় প্রিন্সিপালের বউ মারাত্মক আহত হয়ে কোমায় চলে যায়, মানে একদম প্যারালাইজড হয়ে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই কড়া শিক্ষিকা সিং-এর কোনো খোঁজই পাওয়া গেল না। ফায়ার সার্ভিস অনেক খুঁজল, কিন্তু তার লাশ পর্যন্ত মিলল না, যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে। তার জন্য সময়টা যেন 20 বছর আগের সেই রাত 11টাতেই থমকে গেল। আরও ভয়ের ব্যাপার হলো, এই ঘটনার কয়েকদিন পরেই স্কুলের প্রিন্সিপালও স্কুলের একটা গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। এরপর স্কুলটা মেরামত করা হয়, সেই পুড়ে যাওয়া অফিস রুমটা আর রাখা হয়নি। কিন্তু স্কুলে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। একদিন রাত 11টায় এক ছেলে আর এক মেয়ে ক্লাসরুমে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করছে। হঠাৎ স্কুলের স্পিকারে একটা ঘোষণা শোনা যায়, তোমাদের দুজনকে এখনই স্কুল অফিসে দেখা করতে বলা হচ্ছে। কিন্তু এখন তো স্কুলে কোনো অফিস রুমই নেই। মেয়েটা কৌতূহলবশত শব্দটা অনুসরণ করে এগিয়ে যায়, আর তারপর ছেলেটা চিরকালের জন্য গায়েব হয়ে যায়। আর কয়েকদিন পর মেয়েটারও রহস্যজনক মৃত্যু হয়। পরিষ্কার বোঝা যাচ্ছিল, তারা প্রেম করে স্কুলের নিয়ম ভেঙেছিল বলেই তাদের এই পরিণতি। এরপর কেটে গেছে 20 বছর। স্কুলটা এখন একটা গার্লস স্কুল বা মেয়েদের স্কুলে পরিণত হয়েছে, কিন্তু নিয়ম এখনো আগের মতোই করা। স্কার্ট হাঁটুর উপরে উঠলে খবর আছে। ছাত্রীদের অভাবের কারণে এই বছর স্কুল কর্তৃপক্ষ 4 জন ছেলেকে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। স্কুলের টিচার মিস ফাং এর ঘোর বিরোধিতা করেন। তার ভয়, ছেলে থাকলে মেয়েরা প্রেমে জড়াবে আর নিয়ম ভাঙবে। কিন্তু প্রিন্সিপালের চাপে তাকে রাজি হতেই হয়। 4 জন ছেলে নতুন স্কুলে এসে ঘুরে দেখতে থাকে। এদের মধ্যে কিয়াং নামের ছেলেটা প্রথমেই খেয়াল করে স্কুলটা কেমন যেন ভৌতিক। দেওয়াল জুড়ে পুরনো সব ছবি টাঙানো, যেগুলো দেখতে একদম মৃত মানুষের ছবির মতো লাগে। নিচে তারা দেখে এক বুড়ো মহিলা, মানে স্কুলের আয়া, দেওয়ালের একটা কালো দাগ ঘষে তোলার চেষ্টা করছে আর বিড়বিড় করে মন্ত্র পড়ছে। সেখানে একটা হলুদ ড্রাগন ফলের ওপর মোমবাতি জ্বালিয়ে অদ্ভুত কোনো পূজাও করা হচ্ছিল। এরপর মিস ফাং অ্যাসেম্বলিতে ঘোষণা করেন যে এবার 4 জন ছাত্র নেওয়া হয়েছে। এটা শুনেই মেয়েদের মধ্যে ফিসকাস শুরু হয়ে যায়। কিন্তু মিস ফাং যখনই মাইকে বললেন, মনে রাখবে স্কুলের 1 নম্বর নিয়ম হলো প্রেম করা যাবে না, ঠিক তখনই অদ্ভুতভাবে মাইকটা নষ্ট হয়ে যায়। মিস ফাং কিন্তু খুব সিরিয়াস। ছেলেদের যাতে মেয়েদের সাথে মেলামেশার কোনো সুযোগ না থাকে, তাই তিনি একটা স্টোর রুম বা গুদাম ঘর পরিষ্কার করে ওদের থাকার ব্যবস্থা করেন। এরপর তিনি এক গাদা নিয়ম শুনিয়ে দেন। মেয়েদের হোস্টেলে যাওয়া নিষেধ, ক্যান্টিনে ঢোকা নিষেধ, খাবার তাদের রুমে দিয়ে যাওয়া হবে, আর রাত 11টার পর বাইরে ঘোরাঘুরি একদম বন্ধ। নিয়ম ভাঙলেই স্কুল থেকে সোজা বের করে দেওয়া হবে। ওই দিন রাতেই দেখা যায় সেই আয়া বা পরিচ্ছন্নতা কর্মী বুড়িটা অনেকদিন ধরে বন্ধ থাকা একটা বাথরুম পরিষ্কার করছে ছেলেদের ব্যবহারের জন্য। কিন্তু পরিষ্কার শেষে সে সেখানে মোমবাতি জ্বালিয়ে কিছু খাবার উৎসর্গ করে হাঁটু গেড়ে অদ্ভুত কোনো পূজা শুরু করে। দেখে মনে হচ্ছিল ওই বাথরুমে নিশ্চয়ই খারাপ কিছু আছে, যা সে শান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে ছেলেদের আগমনে মেয়েদের হোস্টেলে উত্তেজনা তুঙ্গে। সবাই মেকআপ করে সাজগোজ করছে ছেলেদের পটানোর জন্য। এক একজন তো আগে থেকেই ঠিক করে ফেলছে কে কোন ছেলেকে টার্গেট করবে। ছেলেরাও কম যায় না, বাথরুমে গিয়ে নিজেদের মতো প্ল্যান করছে, ল্যাপটপে মুভি দেখছে। কিন্তু ঠিক রাত 11টা বাজতেই ঝপ করে কারেন্ট চলে যায়। এটা কি সাধারণ লোডশেডিং নাকি অন্য কিছু?
অন্ধকার নামতেই সেই বন্ধ বাথরুমের দরজাটা নিজে নিজে খুলে যায়, আর ব্যাকগ্রাউন্ডে বাজে এক ভুতুরে সুর। মিস ফাং হয়তো কোনো বিপদ আজ করতে পেরেছিলেন, তাই তিনি চুপচাপ স্কুল বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়েছিলেন। ছেলেদের প্রেম থেকে দূরে রাখতে মিস ফাং তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করেন, মানে ক্লাসে শুধু এই 4 জনই থাকবে। এমনকি পিটি ক্লাসেও যাতে মেয়েদের সাথে দেখা না হয়, তাই মিস ফাং নিজেই তাদের পিটি ক্লাস নেওয়া শুরু করেন। ছেলেরা ভেবেছিল পিটি ক্লাসে মেয়েদের সাথে একটু লাইন মারবে, কিন্তু সেখানেও কড়া পাহারা। এই অবস্থা দেখে বারান্দা দিয়ে যাওয়ার সময় মেয়েরা হাসাহাসি করতে থাকে। এক পর্যায়ে ডিগে নামের ছেলেটা আর সহ্য না করে টয়লেটের বাহানা দিয়ে ক্লাসের বাইরে চলে যায়। আসলে সে স্মোক করার জন্য বাথরুমে গিয়েছিল। বাথরুমে ঢুকে সে দেখে বাকি দরজাগুলো বন্ধ, যেন ভেতরে কেউ আছে। সে 3 নম্বর দরজায় ঢোকে, কিন্তু ভুল করে তার পুরো সিগারেটের প্যাকেটটা টয়লেটের ভেতরে পড়ে যায়। ঠিক তখনই পাশের বাথরুম, মানে আসলে যেটা মেয়েদের বাথরুম হওয়ার কথা নয়, সেখান থেকে সিসি নামের এক মেয়ে কথা বলে ওঠে। দুজনে বেশ ভাব জমিয়ে ফেলে, এমনকি নাম্বারও আদান প্রদান করে। সিসি যখন বাথরুম থেকে বেরোয় তখন দেখা যায় সে 1 নম্বর দরজা দিয়ে বেরোচ্ছে, কিন্তু ডিগে ছিল 3 নম্বরে। মাঝখানের 2 নম্বর দরজাটা বন্ধ ছিল। তাহলে তারা কথা বলল কিভাবে? আর 2 নম্বরে কে ছিল? সিসি চলে যাওয়ার পর ডিগে বেরোয়। সে কৌতূহলবশত 2 নম্বর দরজার নিচ দিয়ে উঁকি দেয় আর দেখে ভেতরে একজোড়া জুতো পরা পা দাঁড়িয়ে আছে। ডিগে খুব একটা পাত্তা না দিয়ে বেসিনে মুখ ধুতে যায়, কিন্তু সে খেয়ালই করে না যে তার পেছনে বাতিগুলো দপদপ করছে। হঠাৎ আয়নায় দেখা যায় 2 নম্বর দরজাটা খুলে যাচ্ছে এবং সেখান থেকে দুটো পোড়া ভুতুড়ে হাত বেরিয়ে আসছে। একটা অদৃশ্য শক্তি তাকে সাবধান করতে চায়, পালাও পালাও, কিন্তু আরেকটা শক্তিশালী অশুভ শক্তি তাকে টেনে ধরতে চায়। ডিগে ভয় পেয়ে পেছনে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। সে কে ওখানে বলে চেঁচিয়ে ওঠে, কিন্তু কোনো উত্তর না পেয়ে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে বেরিয়ে যাওয়ার পরই বাথরুমের দরজাটা নিজে থেকেই ধপাস করে বন্ধ হয়ে যায়। বোঝা গেল সেই আয়া কেন ওখানে পূজা করছিল। ওখানে আসলেই অশুভ কিছু আছে। দুপুরের খাবারের সময় আহমিন নামের মেয়েটা, যে ক্লাসের মনিটর, সে ছেলেদের জন্য খাবার নিয়ে আসে। ছেলেরা খিদে খুব কাতর ছিল, কিন্তু খাবার মুখে দিয়েই দিগে থুথু করে ফেলে দেয়। একে তো শুকনোর উপর শক্ত মাংস, তার উপর কোনো স্বাদ নেই। আহকিয়াং তাকে খাবার নষ্ট করতে বারণ করলেও নিজে এক লোকমা খেয়েই বমি করে দেয়। তারা বুঝতে পারে এটা মিস ফাংয়ের চাল। তিনি চান ছেলেরা যেন অতিষ্ঠ হয়ে স্কুল ছেড়ে পালায়। আহকিয়াং ঠিক করে সে এ নিয়ে মিস ফাংয়ের সাথে কথা বলবে। সে যখন অফিসের দিকে যায় তখন শোনে মিস ফাং আহমিনের সাথে কথা বলছেন। মিস ফাং জানতে চাইছেন ছেলেরা কোনো নিয়ম ভাঙছে কিনা। তিনি বলেন, ওরা নিয়ম ভাঙলেই আমাকে জানাবে, আমি সোজা বের করে দেব। আহমিন যদিও এটা ঠিক মনে করছিল না, কিন্তু সে মিস ফাংকে খুব শ্রদ্ধা করে। তাদের কথা আড়ি পেতে শুনতে শুনতে আহকিয়াং খেয়াল করে সে একটা বিশাল গাছের নিচে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো গাছের উপর থেকে কেউ তার দিকে তাকিয়ে আছে বা কিছু একটা ঝুলছে। আসলে ঠিক এই গাছটাতেই 20 বছর আগে প্রিন্সিপাল গলায় দড়ি দিয়েছিলেন। রাতে সিসি আর তার বান্ধবীরা ছেলেদের ফোন করে জঙ্গলে পার্টি করার জন্য ডাকে, কিন্তু আহমিন যদি মিস ফাংকে বলে দেয়, তাই আহকিয়াং দায়িত্ব নেয় আহমিনকে সামলানোর। সে আহমিনকে পটানোর জন্য একটু ফ্লার্ট শুরু করে। আহমিন কড়া ধাতের মেয়ে হলেও আহকিয়াংয়ের মিষ্টি কথায় একটু গলে যায়। আহকিয়াং তাকে বলে, প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে। এরপর তারা একসাথে একটা সেলফি তোলে। আহকিয়াংয়ের প্ল্যান ছিল এই ছবিটা দিয়ে আহমিনকে ব্ল্যাকমেইল করা যাবে, যাতে সে টিচারকে কিছু না বলে। তারা সবাই মিলে জঙ্গলে খুব মজা করে। গল্পের এক পর্যায়ে মেয়েরা 20 বছর আগের সেই আগুনের ঘটনা আর প্রিন্সিপালের আত্মহত্যার কথা বলে। ছেলেরা জিজ্ঞেস করে কোন গাছে আত্মহত্যা করেছিল। মেয়েরা আঙুল দিয়ে দেখায় ঠিক ওই গাছটায়, যার নিচেই আমরা এখন বসে আছি। ভয়ে সবার গা শিউরে ওঠে, কিন্তু তারা বলে সবচেয়ে ভয়ঙ্কর জায়গাই নাকি সবচেয়ে নিরাপদ। এরপর সবাই মিলে ওই গাছের নিচেই একটা গ্রুপ ছবি তোলে। পার্টি শেষ হলে সবাই আলাদা হয়ে যায়। ডিগে আর সিসি আলাদা হয়ে সিঁড়িতে বসে ড্রিঙ্কস করছিল। সিসি তখন একটা ভূতের গল্প শোনায়। সে বলে এখানে একটা মেয়ে মারা গিয়েছিল, তাই কেউ এদিকে আসে না। ডিগে মবের নেশায় একটু সাহস পেয়ে সিসির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু সিসি এসব পছন্দ করে না। সে দিগেকে জোরে একটা লাথি মারে আর রেগে চলে যায়। ব্যথায় দিগে মাটিতে শুয়ে পড়ে। হঠাৎ সে দেখে ছাদের উপর থেকে সাদা পোশাক পরা একটা ছায়া তার দিকে উঁকি দিচ্ছে। তারপর সেই ছায়াটা নিচে লাফ দেয় এবং অদ্ভুতভাবে হাত পা বাঁকিয়ে দাঁড়িয়ে পড়ে। এটা সম্ভবত সেই ভালো ভূতটা ছিল যে তাকে সাবধান করতে এসেছিল। দিগে ভয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্য সে ভুল দিকে দৌড়াতে থাকে। ঠিক তখনই ঘড়িতে রাত 11টা বাজে। স্কুলের স্পিকারে সেই ভয়ঙ্কর ঘোষণা শোনা যায়। দিগে বুঝতে পারে না যে এটা কোনো মানুষের গলা নয়,
এটা সাক্ষাৎ মৃত্যু। ভয়ে সে আবার সেই বাথরুমে গিয়ে লুকায়, কিন্তু বাথরুমের দরজা নিজে থেকেই খুলে তাকে স্বাগত জানায়। ভেতরে ঢোকার পর শুরু হয় আসল বিভীষিকা। মেঝের নিচ থেকে, দেওয়াল থেকে কমপক্ষে 3টা ভূত তাকে ঘিরে ধরে। একটা তার পা ধরে, একটা মুখ চেপে ধরে, আর একটা ইশারা করে চুপ থাকতে বলে। দিগে ভয়ে চিৎকার করতে চায় কিন্তু পারে না। এরপর থেকে দিগের আর কোনো খোঁজ পাওয়া যায় না। পরের 3 দিন পুলিশ আর স্কুল কর্তৃপক্ষ তন্ন তন্ন করে খুঁজলেও দিগের কোনো হদিশ মেলে না। স্কুলের বদনাম হবে বলে কর্তৃপক্ষ বাকি 3 ছেলেকে চুপ থাকতে বলে এবং প্রচার করে দেয় যে দিগে পড়াশোনার চাপ সহ্য করতে না পেরে স্কুল ছেড়ে পালিয়েছে। কিন্তু তার বন্ধুরা জানতো এটা মিথ্যা, কারণ দিগের সব জিনিসপত্র রুমেই ছিল। তারা যখন এসব নিয়ে আলোচনা করছিল, তখন সেই আয়া বা পরিচ্ছন্নতা কর্মচারী হঠাৎ খিঁচুনি দিয়ে মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই স্কুলের দেওয়ালে নতুন একটা মানুষের ছায়া ভেসে ওঠে, যেটা আগে ছিল না। একই সময় হাসপাতালে 20 বছর ধরে কোমায় থাকা প্রিন্সিপালের বউ হঠাৎ চোখ খোলে। খবর পেয়ে মিস ফাং হাসপাতালে দৌড়ে যান। রোগী জেগে আছে ঠিকই, কিন্তু কোনো কথা বলছে না। হঠাৎ সে বিছানা থেকে উঠে এমনভাবে হাঁটতে শুরু করে যেন সে কোনো করিডর দিয়ে হাঁটছে এবং অদৃশ্য দরজা খোলার ভান করছে। মিস ফাং কিছুই বুঝতে পারেন না। স্কুলে ফিরে মিস ফাং দেখেন আরেক ঝামেলা। কে বা কারা আহাকিয়াং আর আহামিনের সেই ঘনিষ্ঠ ছবিটা পুরো স্কুলে ছড়িয়ে দিয়েছে। ব্যাস, মিস ফাং রেগে আগুন। তিনি দুজনকে অফিসে ডেকে পাঠান। আহাকিয়াং বলে, আমরা শুধু ছবি তুলেছি, এটা প্রেম নয়। কিন্তু মিস ফাং কোনো কথা শুনতে নারাজ। প্রমাণের অভাবে তিনি তাদের বের করতে না পারলেও শাস্তি হিসেবে আহাকিয়াং দিয়ে পুরো স্কুলের মেঝে পরিষ্কার করান আর আহমেনকে জেরা করেন কে ছবিটা ছড়িয়েছে। স্কুল ছুটির পর আহমেন আহাকিয়াংয়ের সাথে থেকে যায় তাকে সাহায্য করার জন্য। আহমেন জানতো এই কাজটা সিসির, কিন্তু সে সিসির নাম বলেনি। সে আহমিনকে নিজের অতীত জীবনের কথা বলে। আহমিনও নিজে একসময় খুব বখাটে ছিল, কিন্তু মিস ফাং তাকে শুধরে দিয়েছিলেন। মিস ফাং আসলে ওপর দিয়ে কঠোর হলেও ভেতরটা খুব ভালো। তিনি ছাত্রদের ভূতের হাত থেকে বাঁচাতেই এত কড়া নিয়ম মেনে চলেন। এটা শুনে আহাকিয়াং শান্ত হয় এবং কাজ করতে থাকে। সে ফ্লোর মুছতে মুছতে অ্যাক্টিভিটি রুমের দিকে যায়। হঠাৎ সে শোনে কে যেন বিড়বিড় করে স্কুলের নিয়মগুলো মুখস্থ বলছে। 2 নম্বর নিয়ম, 3 নম্বর নিয়ম। গলাটা খুব চেনা, এটা তো দিগের গলা। আহাকিয়াং সামনে গিয়ে দেখে দিগে একটা কর্নারে দাঁড়িয়ে আছে। আহাকিয়াং জিজ্ঞেস করে, কিরে তুই এতদিন কই ছিলি? কিন্তু দিগে যখন ঘাড় ঘোরায়, আহাকিয়াংয়ের রক্ত হিম হয়ে যায়। দিগের ঘাড়টা অদ্ভুতভাবে বাঁকানো আর তার চেহারায় তীব্র যন্ত্রণার ছাপ। দিগে যন্ত্রণায় ছটফট করতে করতে আহাকিয়াংয়ের কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু আহাকিয়াং কিছু করার আগেই দেওয়ালের ভেতর থেকে একটা ফ্যাকাশে সাদা হাত বেরিয়ে এসে দিগের গলা পিছিয়ে ধরে এক মুহূর্তে দিগেকে দেওয়ালের ভেতরে টেনে নিয়ে যায়। আহাকিয়াং ভয়ে একদম জমে যায়। সে বুঝতেই পারছিল না এখন তার কি করা উচিত। ঠিক সেই সময় একটা মেয়ে দৌড়ে এসে খবর দেয় যে সিসি যে ওই ছবিগুলো ছড়িয়েছিল সেটা টিচাররা জেনে গেছে আর তাকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। সিসি মনে করে এসব আহমিনের কাজ, তাই সে আহমিনের কোনো কথা না শুনেই রাগে তার বয়ফ্রেন্ডের বাইকে উঠে স্কুল থেকে বেরিয়ে যায়। কিন্তু সিসির রাগ কমে না। সে তার বয়ফ্রেন্ডকে দিয়ে আহমিনের ওপর প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী রাতে সিসির বয়ফ্রেন্ড লুকিয়ে স্কুলে ঢোকে আহমিনকে অজ্ঞান করে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু ছেলেটার মতলব খারাপ হয়ে যায়। সে আহমিনের জামা কাপড় খুলে ছবি তোলার চেষ্টা করে। সিসি এটা দেখে সহ্য করতে না পেরে তাকে বাধা দেয়, কিন্তু তার বয়ফ্রেন্ড উল্টো সিসিকেই এক থাপ্পড় মেরে ফেলে দেয়। ঠিক তখনই রাত 11টা বেজে যায় আর স্কুলের স্পিকারে সেই ভয়ঙ্কর ঘোষণা শুরু হয়। সিসির বয়ফ্রেন্ড ভাবে হয়তো কেউ তাকে দেখে ফেলেছে, তাই সে পকেট থেকে চাকু বের করে দাপাদাপি করতে করতে করিডোরের শেষ মাথায় দৌড়ে যায়। সেখানে সে স্কুল অফিসের দরজা দেখতে পায়। ছেলেটা তো আর জানে না এটা কিসের দরজা। সে সোজা ভেতরে ঢুকে পড়ে আর দেখে রুমটা একদম খালি, কিন্তু পর মুহূর্তেই সে গায়েব হয়ে যায়, মানে সোজা ওপরে চলে যায়। সিসি এসব দেখে ভয়ে পেছনের দিকে দৌড় দেয়, কিন্তু স্কুলের মেইন গেটে গিয়ে দেখে সেটাও স্কুল অফিসের দরজায় পরিণত হয়েছে। সে আবার উল্টো দিকে দৌড়ে হস্টেলে ফিরে আসে। ওদিকে আহমিনের জ্ঞান ফিরলে সে সিসিকে অমন আতঙ্কিত দেখে তাকে সাহায্য করে আর নিজের বিছানায় শুইয়ে দেয়। আহমিন যখন পানি আনতে যায় তখন বিছানায় শুয়ে থাকা সিসি হঠাৎ অনুভব করে তার নিচের বিছানাটা স্কুল অফিসের দরজায় পরিণত হচ্ছে। দেখতে দেখতে দরজাটা খুলে যায় আর সিসিও সেই নরকের গহ্বরে তলিয়ে যায়। আহমিন ফিরে এসে দেখে সিসি নেই। সে কিয়াংকে ডেকে আনে আর তারা দুজনে মিলে খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা অ্যাক্টিভিটি রুমে গিয়ে দেখে দেয়ালের ছায়ার সংখ্যা বেড়ে এখন 4 জন হয়ে গেছে, অর্থাৎ 4 জন মানুষ গায়েব। আহমিন বুঝতে পারে স্কুলের ওই গুজবের ব্যাপারটা আসলে সত্যি। সে ইন্টারনেটে স্কুলের ইতিহাস ঘাঁটতে শুরু করে আর একটা পুরনো পোস্ট খুঁজে পায় যেখানে
সেখানে লেখা ছিল এই স্কুলের নিয়ম ভাঙলেই ছাত্ররা গায়েব হয় আর দেয়ালে তাদের ছায়া ভেসে ওঠে, আর একমাত্র বাঁচার উপায় হলো সেই অভিশপ্ত স্কুল অফিসটা খুঁজে বের করে পুড়িয়ে দেওয়া। এর মধ্যে স্কুলে চার্লি আর কিকি নামে দুজন নতুন প্রেমে মজেছে। তারা সিঁড়ির কোনায় দাঁড়িয়ে গিফট দেওয়া নেওয়া করত, কিন্তু মিস ফাং এটা দেখে ফেলেন আর কিকির মাকে নালিশ করেন। কিকির মা সিদ্ধান্ত নেন মেয়েকে বিদেশে পাঠিয়ে দেবেন। চার্লি যখন ব্রেকআপ লেটার পায় সে একদম পাগল হয়ে যায় আর সোজা মেয়েদের হস্টেলে ঢুকে সবার সামনে কিকিকে প্রপোজ করে বসে। আবেগের চোটে তারা সবার সামনেই কিস করে ফেলে, এমনকি মিস ফাংও সেখানে উপস্থিত ছিলেন। ব্যাস, নিয়ম তো ভাঙলই, তার উপর এত বড় সাহস। রাত 11টা বাজতেই সবার চোখের সামনে সেই ভূত বা স্পিরিট হাজির হয় আর তাদের দুজনকে টেনে হিঁচড়ে সেই স্কুল অফিসের ভেতরে নিয়ে যায়। অফিসের ভেতরে গিয়ে তারা দেখে সিসি বসে বসে নিজের রক্ত দিয়ে স্কুলের নিয়মাবলী লিখছে। তাকে শাস্তি দেওয়া হয়েছে 100 বার নিয়ম লেখার, কিন্তু রক্ত শেষ হয়ে যাওয়ায় সিসি ওখানেই মারা যায়। চার্লি আর কিকি পালানোর চেষ্টা করে, কিন্তু যে রুমেই যায় সেখানেই সিসিকে দেখতে পায়। শেষমেশ কিকি স্কুলের ছাদ থেকে লাফ দেয় আর চার্লিকে স্কুলের পেছনের সেই বাঁকা গাছটায় ঝুলিয়ে মারা হয়। একের পর এক মৃত্যু দেখে স্কুল কর্তৃপক্ষ স্কুল বন্ধ ঘোষণা করে দেয়। ফাঁকা সময়ে মিস ফাং তার অসুস্থ ফুফু মানে প্রিন্সিপালের বউকে দেখতে হাসপাতালে যান। তিনি দেখেন তার ফুফু ঘুমের মধ্যে হেঁটে হেঁটে একটা নির্দিষ্ট ম্যাপের মতো পথ অনুসরণ করছেন। এটা দেখে মিস ফাং কিছু একটা আন্দাজ করতে পারেন। অন্যদিকে আহ কিয়াং আর তার বন্ধুরা ঠিক করে তারা তাদের বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নেবে, তাই তারা লুকিয়ে আবার স্কুলে ফিরে আসে সেই স্কুল অফিসটা জ্বালিয়ে দেওয়ার জন্য। যেই তারা স্কুলে ঢোকে স্পিকার থেকে তাদের নাম ধরে ডাকা শুরু হয়। স্কুলের সব দরজা এখন স্কুল অফিসের দরজায় পরিণত হয়েছে। তাদের এক বন্ধু লুও শাওফাংকে ভূত টেনে নিয়ে যায়। তাকে বাঁচাতে আহ বাও নামের আরেক বন্ধু ভূতকে বিভ্রান্ত করার জন্য লুওর প্রতি মিথ্যা প্রেমের নাটক করে। এতে রেগে গিয়ে ভূত আহ বাওয়ের পেছনে লাগে। এই সুযোগে আহ কিয়াং আর আহ মিন আসল অফিস খোঁজার চেষ্টা করে। আহ বাও ল্যাবরেটরিতে গিয়ে একটা খেলনা তলোয়ার দিয়ে ভূতের সাথে ফাইট করার চেষ্টা করে, কিন্তু ভূতটা হাজার হাজার তেলাপোকা হয়ে তাকে আক্রমণ করে। তবে আহ মিনের কাছে লাইটার ছিল, সে আগুন ধরিয়ে দেয় আর রুয়ান শিং এর আত্মা পুড়ে ছাই হয়ে যায়। তারা ভাবে সব শেষ, কিন্তু না, হঠাৎ আবার সেই স্কুল অফিস তাদের সামনে ভেসে ওঠে। আহ মিনকে দেয়াল গ্রাস করে ফেলে। আহ কিয়াং তাকে বাঁচাতে সেই একই টেকনিক ব্যবহার করে। সে চিৎকার করে আহ মিনকে প্রপোজ করে বসে, যাতে ভূত কনফিউজড হয়। আহ মিনও পাল্টা প্রপোজ করে। ভূতের সামনে এসব প্রেমের নাটক দেখে ভূত আরও রেগে যায় আর তাদের মেরে ফেলার জন্য এগিয়ে আসে। ঠিক শেষ মুহূর্তে মিস ফাং তার ফুফুকে নিয়ে সেখানে হাজির হন। মিস ফাং বুঝতে পেরেছিলেন আসল স্কুল অফিসটা একটা গোপন ফ্লোরে আছে, যেটা তার ফুফু ঘুমের ঘোরে খুঁজছিলেন। ফুফু সেখানে একটা পেট্রোল বোমা মারে আর আগুনের ছোঁয়ায় অফিসের মায়া কেটে যায়। ফুফুর স্মৃতি ফিরে আসে আর সে তার সতীন রুয়ান শিয়েং এর সাথে লড়াই শুরু করে, কিন্তু ভূতটা ছিল অনেক শক্তিশালী। সে ফুফুকে অজ্ঞান করে দেয় আর মিস ফাংকে আছড়ে ফেলে। শেষমেশ উপায় না দেখে মিস ফাং নিজেকে উৎসর্গ করে ভূতটাকে আটকে ধরে রাখেন আর আহ কিয়াংকে বলেন আগুন লাগিয়ে দিতে। দাউ দাউ করে জ্বলে ওঠে পুরো অফিস। মিস ফাং আর সেই অভিশপ্ত আত্মা আগুনের লেলিহান শিখায় শেষ হয়ে যায়। বেঁচে ফেরে শুধু আহ কিয়াং আর আহমিন। তারা দেখে দেয়ালের সব ছায়া গায়েব, কিন্তু গল্পের টুইস্ট এখনো বাকি। তারা যখন স্কুলের মেইন গেট দিয়ে বেরোচ্ছে, আহমিন হঠাৎ আহ কিয়াংকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে জানতে চায় আহ কিয়াং তাকে সত্যি ভালোবাসে কিনা। আহ কিয়াং কোনো উত্তর না দিয়ে চুপ থাকে। আহমিন তখন একটা রহস্যময় হাসি দেয় আর দরজা দিয়ে বেরিয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, তারা গেট দিয়ে বেরোলেও দৃশ্য পরিবর্তন হয়ে দেখায় তারা আবার সেই স্কুল অফিসের ভেতরেই ঢুকেছে। আসলে অভিশপ্ত আত্মাটা আগুনের হাত থেকে বাঁচতে আহমিনের শরীরে ভর করেছিল। সে এতদিন স্কুল বাউন্ডারি বা সীমানার মধ্যে আটকে ছিল। এখন আহমিনের শরীরের মাধ্যমে সে বাইরের পৃথিবীতে যাওয়ার সুযোগ পেয়ে গেল। অর্থাৎ স্কুল অফিসের অভিশাপ শেষ হয়নি, বরং সেটা এখন লোকালয়ে ছড়িয়ে পড়ল। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভিটার নাম হলো দ্য হন্টেড স্কুল। এটি একটি হংকংয়ের ক্লাসিক হরর মুভি। IMDb-তে এর রেটিং 6.3, কিন্তু এর স্টোরি লাইন আর সাসপেন্সের জন্য হরর ফ্যানদের কাছে এটি দারুণ জনপ্রিয়। মুভিটা কেন দেখবেন? দেখুন, সাধারণ ভূতের মুভিতে শুধু ভয় দেখানো হয়, কিন্তু এই মুভিতে মানুষের সাইকোলজি আর অতিরিক্ত শাসনের ফলে কি ভয়ানক পরিণতি হতে পারে সেটা দেখানো হয়েছে। আর শেষের ওই টুইস্টটা কেউ ভাবতেই পারেনি যে আহমেন আসলে পজেসড হয়ে গেছে। আপনার কি মনে হয়, অতিরিক্ত শাসন কি আসলেই ভালো, নাকি এটা মানুষের মনে বিদ্রোহ আর ধ্বংস ডেকে আনে? কমেন্ট করে জানান। আর হ্যাঁ, ভিডিওটা বানাতে অনেক খাটনি হয়েছে, তাই একটা লাইক দিলে খুব খুশি হব। এরকম আরও রোমাঞ্চকর মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।